ওই জায়গা থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন আর সমস্যাটা হবে না, কারণ ওখানে অনেক কিছু বই নেই। হ্যাঁ, কিছু স্পেশাল কেস আছে সেগুলো বইতে নেই। আর আমি যে মেথডটা ওখানে ফলো করেছি খুবই সিম্পল মেথড, ওটা সবাই পারবে করতে যাই দিক। আজকে শুরু করবো পোলার কোঅর্ডিনেটস, ঠিক আছে, মানে পোলার ইকুয়েশন যেটা জিওমেট্রি 2D-তে। অলরেডি 3টে ভিডিও জমে গেছে, যেটা আপলোড আমি দিতে পারলাম না সময়ের জন্য, সময় ঠিক হচ্ছে না, রাতে থেকে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে। পোলার ইকুয়েশন থেকে এইটার যদি কনসেপ্ট কারো ভালো থাকে, হ্যাঁ, বহু কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। জিওমেট্রি এরপরের যে চ্যাপ্টারগুলো আছে, কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তা পোলার ইকুয়েশন মোটামুটি আমরা পড়ে এসেছি, সবাই পড়েছি। পোলার ইকুয়েশন অনেকের ফেভারিট চ্যাপ্টার, খুব ভালো এখান থেকে কোশ্চেন হয়, সবাই পারে। কিন্তু তবু আমাদের এক্সট্রা কিছু জানতে হবে, কারণ সেম কোশ্চেন প্যাটার্ন যদি না ফলো করে, একটু ঘুরিয়ে যদি দেয়, তাহলে কিন্তু আমাদের ভুগতে হবে। সেই জন্য সেই জায়গাটা যাতে আমাদের সমস্যা না হয়, সেই জন্য এটা একটু স্পেশালভাবে পড়তে হবে, কারণ এইগুলো কনফার্ম কোশ্চেন হওয়ার জায়গা এসএলএসটিতে। মানে এখান থেকে যদি কোশ্চেন না হয়, সেটা এসএলএসটি বলা যাবে না। হ্যাঁ, মানে এসএলএসটি এটা একটা ফেভারিট টপিক। সিম্পল আমি একটা কোশ্চেন আগে থ্রো করি, তাহলে ক্লিয়ার বোঝা যাবে যে আমাকে একটা পয়েন্ট দিয়েছে। হ্যাঁ, আমি একটা কোশ্চেন হিসাবেই নিচ্ছি। পয়েন্টটা হচ্ছে -1 -1, ঠিক আছে। এইটাকে পোলার কোঅর্ডিনেট কী হবে? তাহলে পোলার কোঅর্ডিনেট কী হবে এটা? ঠিক আছে, এইটার পোলার কোঅর্ডিনেট কী হবে, কে বলতে পারবে? পোলার কোঅর্ডিনেট কীভাবে রিপ্রেজেন্ট করি, কে বলবে? পোলার কোঅর্ডিনেটকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, আমি এইটুকু জানতে চাইছি। বলো। ভেরি গুড। তাহলে পি আমি একটা পয়েন্ট নিয়েছি, আর এটা হচ্ছে কি পোল। এখানে আমরা অরিজিন বলবো না, ঠিক আছে। এটা কি টানছি, এটা এটা কি, এটা রেডিয়াস ভেক্টর, তাই তো। আর এটা ও এক্সটাকে কি বলবো? ইনিশিয়াল লাইন। হ্যাঁ, ইনিশিয়াল লাইন। ও এক্সটা বলছি ইনিশিয়াল লাইন, ওটা হচ্ছে পোল। আচ্ছা, তাহলে একটা কথা বলো, যে আমি যে পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা কিসে আছে, কার্টেসিয়ানে আছে, তাই তো। এই পয়েন্টটার কি কোনো চেঞ্জ আছে? এই যে -1 1, তাহলে এখানে থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে পয়েন্টটা, তাই না। এ কিন্তু কোনোভাবে আমরা অন্য কোনো কোয়াড্রেন্টকে নিয়ে যেতে পারবো না, পারবো কি? এটা ফিক্সড। মানে আমাদের কার্টেসিয়ানে কোনো পয়েন্ট যদি থাকে, সেটা কিন্তু ইউনিক, ফিক্সড। একে কিন্তু আমরা কোনোভাবেই কনভার্ট বা রিপ্লেস করে অন্য কোনো কোয়াড্রেন্টে নিয়ে যেতে পারবো না, বা অন্য কোনোভাবে রিপ্লেসও করতে পারবো না, বা অন্য কোনোভাবে আমি একে রিপ্রেজেন্টও করতে পারবো না। সেই জন্য কার্টেসিয়ানের ক্ষেত্রে এনি পয়েন্ট ফিক্সড পয়েন্ট, মানে ইউনিক। কিন্তু পোলারের ক্ষেত্রে কোনো পয়েন্ট কিন্তু ইউনিক না হতেও পারে, বা ইউনিক হয় না ইন জেনারেল। কারণ দেখো, এইটা যদি আমরা পোলার কোঅর্ডিনেট বার করি, তাহলে আর আমাকে বার করতে হবে, তাই তো। আর মানে কি, x = r cos θ লিখি আমরা, তাই না। x = r cos θ, আর y = r sin θ। তার মানে এখান থেকে আমি কি দেখাতে পারি, যে r cos θ মানে এখানে x এর ভ্যালু কত, -1, আর r sin θ এটাও -1। তার মানে পয়েন্ট লাইক হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে এভাবে আমরা মেজার করি। এইবার আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো ইজিলি। এটাকে স্কোয়ার করে সাম করলেই হয়ে যাবে। তাহলে √x² + y², তাহলে √1 + 1 = √2। তাহলে এখানে আর এর ভ্যালুটা এখানে ফার্স্ট টাইম বসিয়ে দিলাম, কত, √2 হলো। এবার আমাদের থিটাটা ফাইন করতে হবে। থিটাটা কি হবে, tan ইনভার্স y/x, তাই তো। তাহলে দেখো, tan ইনভার্স y এর মান -1, x এর মানও -1, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। তাহলে tan ইনভার্স 1 π/4। তাহলে আমাদের এখানে কি দিয়ে দেবো, থিটার ভ্যালু, যেহেতু আর থিটা হিসেবে রিপ্রেজেন্ট করি, তাহলে π/4। আচ্ছা, এটা কি ঠিক লিখলাম, বলো, এটা কি ঠিক লিখলাম, কে বলতে পারবে?
এই জায়গাটাই আমি ধরবো বলে এসেছি আজকে, এই জায়গাটাই ধরবো বলে আমি এসেছি, যে এইখানে গন্ডগোলটা আছে সব। হ্যাঁ দেখো, এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে বলছি, যে আমাদের যেটা কার্টেসিয়ানের যে পয়েন্টটা, যে কোয়াড্রেন্টে লাই করবে, কত নম্বর কোয়াড্রেন্টে? এটা এটা -π + π/4 হবে। থার্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে যদি পয়েন্ট থাকে, কমপ্লেক্সে ঠিক এই ভুলটাই সবাই করে। পয়েন্টটা কোথায় লাই করছে, আমি কার্টেসিয়ানের জন্য বলছি, ঠিক আছে? পয়েন্টটা কোথায় লাই করছে, আমাদের যে ফর্মটা দেওয়া আছে, যেটা কার্টেসিয়ানে দেওয়া আছে, আমি কমপ্লেক্স নাম্বারে যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে কিন্তু আমি ক্লিয়ার করেছি। হ্যাঁ, পয়েন্ট টু বি লাই ইন কোয়াড্রেন্ট 3। তাহলে আমরা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল এইখান থেকে ঘুরতে 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 এইভাবে এদিকটা যদি বাড়াই, আমি এটা পরে কেসটা আসছি, তাহলে আমাকে থিটাটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে লাই করাতে হবে। সেটা যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করি, সেটা একটা সেভাবে একবার রিপ্রেজেন্ট করতে পারবো। আবার যদি ক্লকওয়াইজই করি, থার্ড কোয়াড্রেন্টে যাই, মানে আমি বলতে চাইছি যদি এইভাবে আমরা অ্যান্টি ক্লকওয়াইজে আসি থার্ড কোয়াড্রেন্টে, সেক্ষেত্রে একটা আমরা থিটার ভ্যালু পাবো, বুঝতে পারলাম? আর যদি আমি ক্লকওয়াইজে যাই থার্ড কোয়াড্রেন্টে, সেক্ষেত্রেও এই পয়েন্টটা সাপোজ এখানে আছে -1 পয়েন্টটা, তাহলে এইভাবে যদি যাই তাহলেও আমরা একভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। আমি শুধু পোলারের কেসটা বলছি। তাহলে আমরা কি বলতে চাই, যেরকমভাবে একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারছি কি পাচ্ছি না? সেম পয়েন্টকে যখন আমরা পোলারে কনভার্ট করছি, তাহলে একটা পয়েন্টকে আমরা দু রকমভাবে পাচ্ছি। তার মানে আমি যেটা বলতে চাইছি, যে পোলারের কার্টেসিয়ানের ক্ষেত্রে যদি আমরা কি দেখছি, যে পয়েন্টটা ফিক্সড মানে ইউনিক, মানে রিপ্রেজেন্ট করার ব্যাপারটা বলছি, কিন্তু পোলারের ক্ষেত্রে কিন্তু ইউনিক না। একে দেখো, আমরা এটাকে, আমি এটা ফাইনাল অ্যান্সার যাচ্ছি, এটা ভুল, এই π/4 হবে না, ঠিক আছে? π/4 কোনোভাবেই হবে না। এবার আমি পরের পেজে গিয়ে জিনিসটা ক্লিয়ার বোঝাচ্ছি। যে তার মানে আমি একটা জিনিস বোঝালাম, যে কোনো একটা পয়েন্ট কার্টেসিয়ানে যে কোয়াড্রেন্টে থাকবে সেটা হচ্ছে ফিক্সড, কিন্তু পোলারের ক্ষেত্রে আমরা কিন্তু সেম পয়েন্টকে দুরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ক্লকওয়াইজ আর এটা ক্লকওয়াইজ আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এখানে যে পয়েন্টটা হবে, এই √2 রেডিয়াস ভেক্টরটা আমি ফিক্স ধরে নিতে পারছি, কারণ এখানে যে কন্ডিশন আছে, যেহেতু এখানে থিটা পোলারে, যদি আবার পোলারে থাকে এটা, সেক্ষেত্রে আলাদা এই রেডিয়াস ভেক্টরটা চেঞ্জ হয় অনেক সময়, ঠিক আছে? নেগেটিভ আসতে পারে। যেমন এই 1 tan থিটা যে নম্বরে যে ইকুয়েশনটা, তাই না? সেখানে আমরা মাইনাস সেক রেডিয়াস ভেক্টরটা মনে পড়ছে, কারণ ওই কোয়াড্রেন্ট অনুযায়ী সেক থিটা নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হচ্ছে। সেটা আছে না, আমি এই জায়গায় লিখলে এখানে দুটো ভ্যালু পাবো, এখানে কিন্তু দু রকম ভাবে রিপ্রেজেন্ট হবে, মানে সেম পয়েন্টকে আমরা পোলারে দুটো ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে, তাহলে কিন্তু পোলার ইকুয়েশন আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি ওই জায়গায় আসছি, তারপরে এই অ্যান্সারটা আমি আসবো। দেখো, একটা আমি লাইন ফার্স্টে ওইভাবে ড্র করছি। হ্যাঁ, এটা ইনিশিয়াল লাইন, আর এটা এই রেডিয়াস ভেক্টর চললো। এটা একটা কথা বলতাম, বলো। বলছিলাম যখন ওই যে আর থিটা ব্যাপারটা সবসময় তো অ্যান্টি ক্লকওয়াইজই নেওয়া হয়, যদি আমি ক্লকওয়াইজ নিই তাহলে সমস্যা কি? ক্লকওয়াইজ নিলে সেটা ভুল হবে। কেন ভুল হবে? কোনো দিন ভুল হবে? আমি রিপ্রেজেন্ট করতে আমি এইভাবে যাই, আমি বলো ভালো, আমি ধরো আমার এটা স্টেশন, ঠিক আছে? আমি এই রাস্তা দিয়ে আসতে পারি, এই রাস্তা দিয়ে আসতে পারি। এবার অপশন আমাকে যদি যেরকম ভাবে চুজ করবো, ঠিক আছে? যদি থার্ড কোয়াড্রেন্ট হয় বা ফোর্থ কোয়াড্রেন্ট হয়, তাহলে তো অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। যে কোনো কোয়াড্রেন্টে আমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পারি। এবার পয়েন্টটা কোথায় লাই করছে সেটা একটা ফ্যাক্টর। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে আমি এইভাবে যেতে পারি, আবার এখান থেকে এইভাবে চলে আসতে পারি, ওটা ম্যাটার করে না। এই জায়গাটা কিন্তু অনেকের মানে ধারণাটা ভুল আছে, যে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পারি না। আমাদের বলা আছে, এখন পরিষ্কার বইয়ে লেখা আছে, যে আমি যদি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে সেটা পজিটিভ ডাইরেকশন হবে, ঠিক আছে? লেখা আছে কি লেখা নেই? আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ধরি তাহলে সেটা নেগেটিভ ডাইরেকশন ধরা হয়। এইটা লেখা আছে, কখনই বলা নাই যে এটা যাওয়া যাবে না। ভালো করে বইটা পড়ে দেখবে একবার, ঠিক আছে? বেশ, তুমি আবার কি বলছো বলো। আমি বলছিলাম যে কার্টেসিয়ানের কোনো স্থানাঙ্ক xy সেটা যখন পোলারে যাবে, মানে কি বলে, মোর দ্যান ওয়ান রিপ্রেজেন্ট হতে পারে না ইউনিক রিপ্রেজেন্ট হবে, এটা আমি বলতে চাইছি। এইটা ইউনিক, কিন্তু একে আমি, আর পোলারটা ইউনিক নয়, এটা আমরা দুরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? নট ইউনিক, বুঝতে পারলাম? পোলার কোঅর্ডিনেটটা তাহলে ইউনিক না, পোলারটা ইউনিক নয়। বেশ, এবার বলি, এইখান থেকে এই ডিস্টেন্সটা কি বলছি আমরা? রেডিয়াস ভেক্টর, ঠিক আছে? মানে রেডিয়াস আমরা বলতে পারি, যাই হোক এটাকে আমরা রেডিয়াস ভেক্টর বলছি, আর দিয়ে লিখছি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি থিটা, বুঝতে পারলাম? এইবার দেখো, আমি যদি এই লাইনটাকে এইভাবে আস্তে আস্তে এদিকে বাড়াই, ইনিশিয়াল লাইনটাকে এদিকে বাড়িয়েছি, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা যেটা কভার করছে সেটা কি হবে বলো? এখান থেকে পাই তো এই পর্যন্ত। এবার আমি এই লাইনটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি। আচ্ছা, আমি আবার নিয়ে আসছি এই অ্যাঙ্গেল, এখানে যদি পয়েন্ট তাহলে পাই প্লাস থিটা, ঠিক আছে? কারণ এইটার বিপরীত কোণ এইটা, তাহলে এই দুটো কোণ কিন্তু থিটা, আর অলরেডি আমি এতটা পাই এসেছি, তাহলে আলটিমেট এই টোটাল অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে? পাই প্লাস থিটা। এটা বুঝতে তো? আমি কিন্তু এটা অ্যান্টি ক্লকওয়াইজ আসছি, সেই জন্য পজিটিভ ডাইরেকশন ধরছি। তাহলে এখানকার যদি কোনো পয়েন্ট
এই যে এটা পি যদি পয়েন্ট হয় তাহলে আমি সাপোজ এখানে একটা পয়েন্ট নিয়েছি পি ড্যাশ বা কিউ বলতে পারো যে পি ড্যাশ নিলাম, তাহলে এর কোঅর্ডিনেটটা কী হবে আমি এই সাইড করে লিখছি। হ্যাঁ, এই পয়েন্টটা আমি পি ড্যাশ নাম দিলাম, তাহলে এই কোঅর্ডিনেট আমি কীভাবে লিখবো? আর আর কমা কারণ এখানে ডিস্টেন্সটা সেম রেখেছি, তাহলে আরে কার মাইক তো এখন আওয়াজ করছে, বন্ধ করে দাও। তাহলে আর কি হবে? পাই প্লাস থিটা। ঠিক আছে, এবার দেখো যদি আমি এটা এই জায়গাটায়, হ্যাঁ এই পর্যন্ত আমি যদি ক্লক ওয়াইজ আসি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে কে বলতে পারবে? বলো। মাইনাস পাই প্লাস থিটা। মাইনাস পাই প্লাস থিটা। মাইনাস পাই প্লাস থিটা। মাইনাস কেন আসবে? ক্লক ওয়াইজে আসলেন তো, মাইনাস কেন আসছে? আরে বাবা এখান থেকে টোটালটা কত? আচ্ছা এটা আমি আপনি তো ক্লক ওয়াইজে ঘুরছেন, ক্লক ওয়াইজে তো প্রায় মাইনাস পাই প্লাস থিটা হবে তো। বলো। স্যার মাইনাস পাই প্লাস থিটা হবে। এখানেও পাই প্লাস থিটা হবে, এখানেও পাই প্লাস থিটা। আচ্ছা এইটুকু অ্যাঙ্গেল তো থিটা, দাঁড়ান এখান থেকে টোটালটা যদি এদিকে আমি কভার করি সেই মানে আচ্ছা এটা এখান থেকে টোটালটা তো পাই মাইনাস পাই, তাই না? এখান থেকে এটা তো মাইনাস পাই, এদিকে যাচ্ছি মাইনাস পাইটা আমি ক্লক ওয়াইজ বলছি। টোটালটা মাইনাস পাই, তার সাথে থিটা যোগ হবে, অর্থাৎ মাইনাস পাই প্লাস থিটা হবে তো স্যার। কেন আমি তো এইটুকু ক্লক ওয়াইজ এইটুকু চাইছি, আমি এই পয়েন্টের কথা বলছি, এই পয়েন্টটা এইটা টোটালটা তো পাই নয়, মাইনাস পাই প্লাস থিটা। মাইনাস পাই মাইনাস থিটা হবে না? এই থিটাটা মাইনাস পাই প্লাস থিটা হবে তো, মাইনাস হলে তো মাইনাস অ্যাঙ্গেল দিলে তো অ্যান্টি ক্লক যাবে, এগিয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড কোঅর্ডিনেটে চলে যাবে তো। যদি আমি মাইনাস পাই মাইনাস থিটা করে দিই তাহলে সেকেন্ড কোঅর্ডিনেট হয়ে যাবে, আর মাইনাস পাই প্লাস থিটা করলে থার্ড কোঅর্ডিনেট থাকবে। আমি আগে ডিরেকশনটা আমি নেগেটিভ পড়ে নেবো, আগে আমি এই ব্যাপারটা বুঝতে চাইছি, তোমরা এইখানে ভুলটা করছো। আমি বলতে চাইছি যে আপনি যদি আমাকে ব্যাপারটা আমাকে বলতে দাও, তোমরা ফার্স্টই নেগেটিভ লাগিয়ে দিচ্ছ, প্রথমে এইভাবে নেগেটিভ নিলে হবে না, এইখানে তো ভুলগুলো হচ্ছে। আমি এটা সেকেন্ড ব্র্যাকেট লাগাচ্ছি, এবার আমি বলবো কথাটা। দেখো এইখান থেকে টোটালটা আমি পাই, আমি পজিটিভ নেগেটিভ ব্যাপারে এখন যাচ্ছি না, আমি আগে টোটাল জিনিসটা ক্লিয়ার করছি। এইখান থেকে ধরে এই টোটালটা কত পাই তো, এটা হচ্ছে এবার জায়গায় আমি ডিরেকশনে পড়ে যাবো, ভালো করে বোঝো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এইখান থেকে আমি ডিরেকশন ভুলে গেলাম, আমি অ্যান্টি ক্লক ফ্লকওয়াইজ ভুলে গেলাম, আমি এইখান থেকে এই পর্যন্ত মানে আমি কতটা পাই তো, মাইনাসটা পরের ব্যাপার হবে, মাইনাস পরে আসছে। আমি আগে তুমি বলো যে এইখান থেকে এইটা টোটালটা পাই কি পাই নয়, এই উত্তরটাকে দাও। যা কেউ কথা বলে না, আমি বলছি অ্যান্টিক্লয়েজ ফ্যান্টিক্লয়েজ পরে আমি দেবো সাইন দেবো না তা নয়, আমি বলছি এইখান থেকে টোটালটা পাই কি পাই নয়। হ্যাঁ স্যার পাই। পাই, তাহলে পাই লিখেছি। এবার আমার দরকার এইখান থেকে এইটুকু অ্যাঙ্গেল, তাহলে আমি এই থিটাটাকে বাদ দিতে হবে না? এখান থেকে এটা পাই, এবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে থিটাটা বাদ দেবো তবে তো আমি এইটুকু অংশ পাবো, তারপরে বোঝা যাচ্ছে? এই যে থিটাটা বাদ দেবো তবে তো এইটুকু পাবো, এই টোটালটা তো পাই, এটা আমার কোনো ভুল নেই, তাহলে এইখানে মাইনাস লাগিয়ে দেবো। এবার সেই জন্য এটা অ্যান্টিক্লয়েজ ডিরেকশনে এইভাবে লিখতে হবে, এইভাবে লেখা এইভাবে তোমরা লিখবে। ওই গন্ডগোলটা এখানে বাদ দাও, মাইনাস প্লাস হাবি যাবি গন্ডগোলটা লাগাও। আমি বলছি ফার্স্টে তুমি টোটাল জিনিসটা ক্লিয়ার করো যে কতটা অ্যাঙ্গেল হচ্ছে, আগে পজিটিভ ডাইরেকশনই ভাবো, এইখান থেকে এটা কতটা হচ্ছে আগে দেখি, সেটা লিখবে, তাকে মাইনাস দিতে হবে। বুঝতে পারলাম? এবার দেখো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি আসবে? থিটা মাইনাস পাই। বুঝতে পারলাম? এটা মাইনাস আমি বলছি পাই মাইনাস থিটাটা বুঝলাম, এবার মাইনাসটা কেন নিলেন? ডিরেকশনের জন্য অ্যান্টিক্লক ডিরেকশন বলে, এই ক্লকওয়াইজ ডিরেকশন বলে, ক্লকওয়াইজ হচ্ছে বলে মাইনাসটা নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই সেম পয়েন্টকে আমরা আবার এইভাবে রিপ্রেজেন্ট করছি, আর কমা মাইনাস অফ পাই প্লাস থিটা। বুঝতে পারলাম? তাহলে এই যে থার্ড কোয়াড্রেন্টের পয়েন্টটা ছিল -1 1, সেটাকে আমরা দুরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারছি কি পাচ্ছি না বলো দেখো। এবার তুমি এখানে থিটার ভ্যালু যেটা বেরিয়েছিল পাই বাই কত 4, এখানে যদি পুট করি তাহলে কি আসবে? r/√2 হয়েছে, তাহলে মাইনাস অফ কত হচ্ছে? এটার ক্ষেত্রে কি হচ্ছে? পাই প্লাস, এটা মাইনাস পরে করবো, পাই প্লাস পাই বাই 4, তাহলে কত হচ্ছে? 5 পাই বাই 4। আমি এই উল্টোপাল্টা জিনিস নিয়ে ভিডিও করি না, হ্যাঁ জানি এই জায়গাগুলোয় কনফিউশন আছে, সেই জন্য আজকে এটা ধরলাম যে জায়গাটা আমি আজকে সবার ক্লিয়ার করবো, তারপর ছাড়বো আমি, তা নাহলে কমপ্লেক্স নাম্বারে বা এই চ্যাপ্টারই ওই পয়েন্ট বার করতে দিলে না সব সমস্যা হয়ে যাবে, যে ওই একটা ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে বলবে ওই পয়েন্টটা বার করতে পোলারে, তখন এইখানে সমস্যাটা সব হবে। এটা আমি শিখিয়ে দিচ্ছি লাইফ টাইম, তোমাদের ওই প্রশ্নগুলোর সব সমস্যা হবে না, ঠিক আছে? মিলিয়ে দেখে নেবে, বই আছে তো বইয়ের সঙ্গে মিলাবে। বেশ, এবার দেখো তাহলে এখানে যদি বসাই তাহলে 4 পাই প্লাস পাই কত হলো? 5 পাই বাই 4, তাহলে এখানে একটা পয়েন্ট আমি লিখতে পারবো 5 পাই বাই 4 হলো। সিমিলারলি আবার একটা পয়েন্ট √2 এখানে বসাও, এই যে এইটা, তাহলে মাইনাস কত হচ্ছে? 5 পাই বাই 4 হয়ে যাবে, তাহলে -5 পাই বাই 4। এবার -5 পাই বাই 4টা আমরা, আচ্ছা
আচ্ছা এটা তো আমি এই ঘটনা দিয়ে বললাম, তাই না? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এইটার সঙ্গে এটা ম্যাচ করবে না, এটা তো আমি এইভাবে একটা দেখিয়েছি, ওটা কোয়ার্ডিনেট অনুযায়ী হচ্ছে না, একটা এইটা ঠিক আছে এইটা। এবার এই পয়েন্টে আমি এবার এই কোশ্চেনে যাই। এই কোশ্চেনে দেখো যে পয়েন্ট আমার থার্ড কোয়ার্ডেন্টে ছিল, হ্যাঁ, এবার থার্ড কোয়ার্ডেন্টে আসতে গেলে আমাদের কীরকম অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে দেখো। এবার এখানে আমি ছবিটা একটু ক্লিয়ার করে আঁকতে পারলে ভালো হতো। থার্ড কোয়ার্ডেন্টে পয়েন্ট আছে, হ্যাঁ, তার মানে আমরা এবার যদি অন্যভাবে ভাবি, হ্যাঁ, এই দিক থেকে থার্ড কোয়ার্ডেন্টে যাচ্ছি, তাহলে এটা কত π/2 এখান থেকে এটা, আর কতটা যেতে হবে এইটুকু কত বললাম π/4 π/4। এবার আমি কি বলেছি একটা মাইনাস লাগিয়ে দেবো আগেরটা অনুযায়ী, আছে আমি বললাম যে একটা মাইনাস লাগিয়ে দেবো, অ্যাঙ্গেলটা যোগ করবো, তাহলে এটা দেখো চলে এসছে। আপনারা এই কমপ্লেক্স নাম্বারের যে আর্গুমেন্ট বার করা সেটা করলেই তার ভালো হতো। আরে কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট এইভাবেই বেরোয়, ওখানে রেঞ্জটা বলা থাকে, প্রিন্সিপাল রেঞ্জ বলা থাকে, কিন্তু আমি এই জায়গাটা ক্লিয়ার করলাম যে থিটাটা যদি আমরা ওখানে পেয়ে গেলাম π/4, এটা কিন্তু ফাইনাল অ্যান্সার নয়। আমাকে এই যদি পয়েন্টটা কার্টেসিয়ানে থাকে সেই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে লাই করছে তার উপর ডিপেন্ড করবে। মানে আমি যেটা বলতে চাইছি যে থিটা ফাইন করার জন্য এবার আমি লিখছি যে যদি এরকম কেস থাকে যে tan অফ থিটা ইকুয়াল টু y/x, হ্যাঁ, তাহলে টু ফাইন থিটা মানে থিটাকে বার করার জন্য তাহলে আমরা কি করবো, উই মাস্ট, আমরা একটা রিলেশনকে মানে মেনটেন করতে হবে, সেই রিলেশনটা হচ্ছে উই মাস্ট ইউজ y/r আর cos থিটা ইকুয়াল টু x/r, এইটাকে আমাকে দেখতে হবে এই দুটো কন্ডিশন হোল্ড করছে কোথায়। কারণ দেখো, হ্যাঁ, tan থিটা ইকুয়াল টু y/x ওটা দিয়ে করা যাবে না, না ওটা দিয়ে করা যাবে না। হ্যাঁ ওইটা হয়ে যাবে কখন বলো তো, যদি পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে পজিটিভ নেগেটিভ তাহলে কিন্তু সমস্যা নেই, পয়েন্ট যদি কোনো কোয়াড্রেন্টে থাকে তাহলে কিন্তু সমস্যা করে দেবে এই ফর্মুলা। সেই জন্য পয়েন্টটা বলা আছে কার্টেসিয়ানে দেওয়া আছে, তার মানে বলতে চাইছি যে থিটা নট নেসেসারিলি tan ইনভার্স y/x, মানে থিটা ফাইন করার এটা নেসেসারি নয়, ঠিক আছে? তার মানে আমাকে যেটা দেখতে হবে এই বোথ কন্ডিশন, এইটা মানে এই দুটো কন্ডিশনকে আমাদের হোল্ড করছে কি দেখতে হবে। তুমি দেখো সাইন থিটা কি আসছে -1/√2, আবার cos -1/√2 এরকম আছে না? তাহলে সাইন থিটার মান কত থেকে কত হয়, এই রেঞ্জে হয় তো নাকি? আর cos থিটার মান এই রেঞ্জের মধ্যে আসছে ভ্যালুটা, চলে আসছে তো। কিন্তু tan π/4 যেটা আমরা নিচ্ছি এটা কত 1, ঠিক আছে? এবার দুটো কন্ডিশনের ক্ষেত্রে cos থিটা -1/√2 এই ভ্যালুটা -1/1 পয়েন্ট সামথিং একটা আসবে, লাই করে যাচ্ছে, সেই জন্য এই কন্ডিশনটা কিন্তু হোল্ড করাতে হবে। এই যে সরি এটা তো মাইনাস ছিল, সরি দুটোই -1 ছিল তো নাকি? এই যে এটা হ্যাঁ -1 লিখেছি, x আর y দুটোই -1 লিখেছি। যাই হোক এই কন্ডিশনটাকে হোল্ড করাতে, আর তার থেকেও ইজি ব্যাপার হচ্ছে আমি যেটা বললাম এইটা কিন্তু ফলো করতে হবে। এই যে পোলারের ক্ষেত্রে এই ছবিটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? যে একটা পোলারের পয়েন্টকে আমরা দুরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটার অ্যান্সার কী হলো, একটা √2 কত 5π/4 হলো, তাই তো? এবার যেটা কমপ্লেক্স নাম্বার আমরা করি সেটা দেখি যে ওখানে রেঞ্জটা কি দেওয়া আছে, মানে থিটার যে রেঞ্জটা ওখানে প্রিন্সিপাল রেঞ্জটা যেটা হয় সেটার উপর ডিপেন্ড করে। তাহলে এটা কিন্তু দুরকমভাবে রিপ্রেজেন্ট হলো যে -1 পয়েন্টটা। বেশ, এই জায়গাটা মেন জায়গা ছিল, ঠিক আছে? এইটা বুঝে নিতে হবে। এবার এখানে আমি আরও কিছু ব্যাপার বলি যেগুলো বলার প্রয়োজন আছে। তাহলে থিটাটা আমরা কি দেখলাম, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, তাই তো? এই থিটাটা কি বললাম যে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। এবার ডাইরেকশনের ব্যাপারটা বলি, বলছে যদি ডাইরেকশান রেডিয়াস ভেক্টর আমরা কনসিডার করে নিতে পারি, যে ডাইরেকশানটা আমরা কীভাবে কনসিডার করি, যে ডাইরেকশান মানে আমরা অনেক সময় কি এই P' পয়েন্টের জন্য আমরা এই রেডিয়াস ভেক্টরকেও আমরা -r থিটা লিখতে পারি। রেডিয়াস ভেক্টরকেও আমরা এইভাবে ডাইরেকশান নিতে পারি পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে, মানে যে P' পয়েন্টে এই জায়গাটা আমরা নিতে পারি যদি কন্ডিশন সেরকম থাকে, ঠিক আছে? কারণ মাইনাসে অলরেডি প্লাস হয়ে যাবে, সেই হিসাবে এটাকে নেওয়া যায়, এটা অস্বীকার করবে না, ঠিক আছে? আমি কেস যখন আসবে তখন দেখবো যেটা কমপ্লেক্স নাম্বারের কোশ্চেনটা -6 আসছিল না, আর এই ভ্যালুটা মাথা থেকে কোশ্চেনটা ছিল, মানে মডুলাস অফ জেড -6 আসে না, সেটা তো রেডিয়াস ভেক্টর এখানে। বেশ, এরপর আমি পরের পার্টটাই চলে যাচ্ছি। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আমি মানে ব্রড কোশ্চেন টাইপের যেগুলো সেই জায়গাগুলো আমি আলোচনা করবো না, আমি যেগুলো MCQ এর জন্য ভাইটাল সেই জায়গাগুলোই আলোচনা করব।
পোলার ইকুয়েশনগুলো আমরা জানি যে একটা কনিকের যে পোলার ইকুয়েশন হয় ওগুলো বইয়ে আছে, আমি ওইগুলো সময় নষ্ট করে কিছু বলতে চাইছি না। হ্যাঁ, আমি এমসিকিউ এর জন্য যেগুলো প্রয়োজন সেগুলোই বলবো। আমি নেচার অফ দ্য কনিকের জায়গাটা যাই, এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে। এখান থেকে কোশ্চেন আছে, নেচার অফ দ্য কনিক ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ ইসেন্ট্রিসিটি, মানে নেচার অফ দ্য কনিক কার উপর ডিপেন্ড করে? এই এর ভ্যালুর উপর, তাই না? ই মানে ইসেন্ট্রিসিটি। আমি কোশ্চেনে যাবো, আগে এই জায়গাগুলো একটু বলে নিই। আচ্ছা, ই ইকুয়াল টু 1 হলে কি হয় গো? ই গ্রেটার দ্যান 1 হলে কি হয় বলবে? ই লেস দ্যান 1 হলে কি হয়? আর ইকুয়াল টু 0 হলে কি হয় বলবে? বলো, 1 এর জন্য কেউ বলো, আমি জায়গাটাকে ধরবো। সার্কেল। ই 1 হলে 1 সার্কেলকে বলতে গো প্যারাবোলা। 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 আর গ্রেটার দ্যান 1 হলে ইলিপস। গ্রেটার দ্যান 1 হচ্ছে হাইপারবোলা। একবার ইলিশ বলছো, একবার হাইপারবোলা বলছো, কি অবস্থা! এই জায়গাটা পড়া নেই এখন। আর লেস দ্যান হলে ইলিশ, আর 0 হলে সার্কেল। পয়েন্ট সার্কেল। এটা পয়েন্ট সার্কেল বলা হয়, ঠিক আছে? বেশ, এই কন্ডিশনগুলো আমি বললাম। এবার যখন প্যারাবোলাটা হচ্ছে, প্যারাবোলার কেসগুলো আমি বলবো যে ইকুয়াল টু যখন 1 নিলাম, কেস 1, এই জায়গাগুলো একটু বলতে হবে যে ছবিটা কেমন হচ্ছে। ইকুয়াল টু 1 তাহলে প্যারাবোলা হলো। তাহলে একটা প্যারাবোলার কার্ভটা কী হবে? আমরা যদি রিপ্রেজেন্ট করি পোলারে, তাহলে প্যারাবোলার কার্ভ এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস কস থিটাই আমি লিখলাম, ঠিক আছে? কারণ এই জায়গাটা 1 আছে, এর ভ্যালু 1 যেহেতু। বেশ, এইবার যখন হোয়েন থিটা ইকুয়াল টু 0, তাহলে এখানে থিটার ভ্যালু যদি 0 বসায়, কী হচ্ছে? তাহলে এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস 1, তার মানে 2। কস থিটা 0 মানে 1, কস 0 1 হচ্ছে, তাহলে এল ইকুয়াল টু 2r। এল ইকুয়াল টু কী হচ্ছে? 2r। তাহলে 2r কী দিচ্ছে এবার দেখতে হবে আমাদের। এর ছবিটা আবার আঁকি। হ্যাঁ, আচ্ছা, এটা হলো। এবার এটা আমাদের ইনিশিয়াল লাইন, আর প্যারাবোলার শেপটা আমি এভাবে আঁকছি। পি একটা পয়েন্ট, সাপোজ এখানে পি পয়েন্টটা আছে, আর থিটা। এবার এর একটা ফোকাস থাকবে, এসটা আমি ফোকাস নিলাম। আচ্ছা, এটা এল, এটা এল ড্যাশ নাম দিলাম। এবার আমি এই ক্লকওয়াইজ এখান থেকে পি পয়েন্ট থেকে আমি রেডিয়াস ভেক্টরটা নিচ্ছি, তাহলে এটা রেডিয়াস ভেক্টর হবে। পয়েন্টটা যেহেতু ওখানে আছে, লাইনগুলো বেঁকে যাচ্ছে, এইগুলো ব্যবহার করতে হবে। এইগুলো বেরোলো, এই যে এরকম আমি এই রেডিয়াস ভেক্টরটা নিলাম এটা। আর থিটা অ্যাঙ্গেলটা আমি এভাবে দিকে যাচ্ছি, এটা এখানে তো আবার সমস্যা করছে, বাদ দিতে হবে। এটা থিটা অ্যাঙ্গেল ধরলাম, ঠিক আছে? আর এইটা এই পয়েন্ট, আর এটা হচ্ছে এক্স ড্যাশ, এই একটা পয়েন্ট নাম দিলাম জেড। যাই হোক, এবার এই যে আরটা কি, আর 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 যে পয়েন্টটা কী বলছে? আর ইকুয়াল টু কী হলো? এল। আর ইকুয়াল টু এখানে আরটা কীভাবে পারবো? আর সমান কী আবার হচ্ছে? এল বাই 2 লেখা যায় এটা। এটাকে বলছে ভার্টেক্স। এখান থেকে আমরা কী পাবো? ভার্টেক্স পাবো, ওই প্যারাবোলার ভার্টেক্সটা পেয়ে যাবো। এবার বলছে থিটাটা যদি ইনক্রিজ করা হয়, হ্যাঁ, থিটাটাকে ইনক্রিজ করলে কস থিটা কী হবে? আস্তে আস্তে ডিক্রিজ করে না? থিটা যদি ইনক্রিজ করে, থিটা ইনক্রিজ হলে কী হয়ে যাবে? কস থিটা ডিক্রিজ করে না? হোয়েন থিটা ইনক্রিজ কস থিটা ডিক্রিজ, এই জিনিসটা ঘটে। তাহলে যে 1 প্লাস কস থিটা যেটা আছে, তাহলে 1 প্লাস কস থিটা কী করবে? আস্তে আস্তে এটাও কী করবে? ডিক্রিজ করবে, তাই না? এটাও ডিক্রিজ মানে কমতে থাকবে। তাহলে ডিক্রিজ করার সাথে সাথে, ঠিক আছে, আরটা কী হয়ে যাবে? এই যে নিচে এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, মানে যখন দেখবে ওই মলেস রেডিয়াস ভেক্টর বা গেটেস রেডিয়াস ভেক্টর, সেই কনসেপ্টের জায়গাটা আমি বলছি। তাহলে আর বাই এল আমরা যদি লিখি, তাহলে কী হয়? 1 বাই 1 প্লাস কস থিটা। তাহলে এ যত কমবে, তাহলে নিচের ভ্যালু যত কমবে, আর তত বাড়ছে না, তাই না? তাহলে আর কী হবে? আস্তে আস্তে এটা ডিক্রিজ করলে আর কী হবে? ইনক্রিজ করবে। মানে এই যে থিটাটা
ভালো করে দেখো, এই যে থিটাটা আছে, আমরা এই অ্যাঙ্গেলটা নিয়েছি, তার মানে কি আমরা থিটাকে কি করছি, ইনক্রিজ করছি। তাহলে ইনক্রিজ করতে 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 এখানে যখন চলে আসবে, তাহলে আমাদের এই পয়েন্ট আস্তে আস্তে এই লাইনের উপর চলে আসবে। তার মানে এই যে রেডিয়াস ভেক্টর যেটা ছিল, এই রেডিয়াস ভেক্টরটা দেখো এই পয়েন্টে চলে আসবে। বুঝতে পারলাম? এই যে ইনক্রিজ করতে করতে এইভাবে আমি ইনক্রিজ করছি, তার মানে আস্তে আস্তে এই যে রেডিয়াস ভেক্টরটা এইভাবে সরে আসবে। ঠিক আছে, এইভাবে এও আস্তে আস্তে কি নামবে, মানে এরকম এসে নামবে, এইভাবে আস্তে আস্তে এরকম জায়গায় আস্তে আস্তে মানে এ পুরো একবার এরকম নেমে যাবে। তার কোনো রেডিয়াস ভেক্টর আমরা তখন পাবো না, মানে রেডিয়াস ভেক্টর জিরো হয়, জানো তো? রেডিয়াস ভেক্টর জিরো হয় কখন হয়? এই যে পোলের রেডিয়াস ভেক্টর জিরো, তাই না? এটা তো ইনিশিয়াল লাইন ছিল, এই পোলের রেডিয়াস ভেক্টর কি হয়ে যায়, জিরো হয়ে যায়। এটা মনে রাখতে হবে যে পোলের রেডিয়াস ভেক্টর জিরো হয়। এই ঘটনাটা আমি বললাম যে এটা এইভাবে ব্যাপারটা হয়। হ্যাঁ, এবার এখানে আমি থিটার কেসটা কি নিয়েছিলাম, জিরো নিয়েছিলাম। এবার জিরো ছাড়াও তাহলে এই জায়গাটা বোঝা গেল তো? আমি যেটা বোঝাতে চাইলাম, এই ঘটনাটা ক্লিয়ার হলো? হ্যাঁ কি না বলো? কারণ না বললে আমি আবার এই জায়গাটা আসবো। আমি যেটা বোঝাতে চাইলাম যে থিটা যত ইনক্রিজ করবে, এই ভ্যালুটা আস্তে আস্তে ডিক্রিজ করবে। তাহলে এই ডিক্রিজ করলে কি বল, আরটা ইনক্রিজ করবে। ঠিক আছে, আরটা ইনক্রিজ করতে করতে ইনিশিয়াল লাইনে যখন চলে আসবে, ইনফাইনাইট চলে যাবে। ঠিক আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা আস্তে আস্তে এরকম জায়গায় চলে আসবে। বেশ, এবার থিটাটা যখন কেস টু, থিটা যখন আমি পাই বাই টু নেব, তখন কি হবে? তাহলে কস পাই বাই টু কত হবে? কস পাই বাই টু, সরি, কস পাই বাই টু, এটা কত হচ্ছে? জিরো। তার মানে এল বাই আর ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। এই ফর্মুলাতে যদি বসাই এই জায়গাটায় কস 90 জিরো, তাহলে এল বাই ইকুয়াল, তাহলে এল ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, মানে আর ইকুয়াল টু এল হয়ে যাচ্ছে। মানে এলটা কি বলো, সেমি লেটাস রেক্টাম, তাই তো? ঠিক বলছি? তাহলে সেমি লেটাস রেক্টাম আর 2L হলে কি হয়ে যায়, লেটাস রেক্টাম। এবার এই ক্ষেত্রে এই যে লেটাস রেক্টামের যে ছবিটা এঁকেছিলাম, হ্যাঁ, এল এল ড্যাস্ট, তাই তো? এই যে এইখান থেকে এটা কি লেটাস রেক্টাম। তাহলে লেটাস রেক্টামটা যখন আর এর সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আস্তে আস্তে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে কি হচ্ছে না? আমি যদি এই দিক থেকেও দেখি সেই একই ব্যাপার। তাহলে এই এস থেকে এই পয়েন্টটা আমি সাপোজ নাম দিলাম এম, তাহলে এস, সরি এটা এস পয়েন্ট, তাহলে এই অ্যাঙ্গেলটা টোটাল 90 ডিগ্রি হচ্ছে কি হচ্ছে না? থিটাটা পাই বাই টু হচ্ছে। তার মানে এল আর যখন ইকুয়াল হয়ে যাবে সেমি লেটাস রেক্টামটা, তখন অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি হচ্ছে। এটা বুঝে গেছে? বেশ, আর একটা কেস আছে যে থিটা যখন হোয়েন থিটা টেন্স টু, আমি পাই বলছি, থিটা টেন্স টু পাই মানে কি কস পাই কি -1 হয়ে যাচ্ছে না? তাহলে এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস কস থিটা ছিল, তাহলে কস পাইয়ের মান কত, কে বলবে? মানগুলো মনে দিকে দেখি, বলো কেউ। গৌরাঙ্গ -1, তার মানে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এল ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, জিরো। তাহলে এল যদি জিরো হয়ে যায়, কার কি ইনফিনিটি চলে যাবে, রেডিয়াস ভেক্টর তো জিরো হচ্ছে না এখানে, তাহলে এল ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। তাহলে এল যদি জিরো হয়, বলছে কার কোথায় চলে যাবে, ইনফিনিটি চলে যাবে। এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে, কারণ এমসিকিউ মানে যা ওরা খুশি মতো দিয়ে দিতে পারে। হ্যাঁ, তাহলে এই জায়গাটা আমি ক্লিয়ার করলাম। তাহলে কার তখন কোথায় হয়ে যাবে, কার এক্সটেন্ড করে যাবে, ইনফিনিটি চলে যাবে। তার মানে আমি যেটা বলতে চাইছি, ছবিটা কেমন হবে, আমি তো এইভাবে ছবিটা এখানে আরেকবার যাই, এই যে ছবিটা, এ তো ইনফিনিটি চলছে এলটা, তার মানে কার কি এইভাবে শেষ হবে? ও তো এখানে যেমন এখানে একটা বাউন্ড হয়েছিল একটা জায়গায় গিয়ে, হ্যাঁ, কিন্তু এ তো আর এই বাউন্ড হবে না, এ তো চলতেই থাকবে উপর দিকে, ইনফিনিটি যাবে। তাহলে ইনফিনিটি গেলে কারও ইনফিনিটি যাবে। ঠিক বলছি? এটা তো এল। বেশ, এবার আর একটা কন্ডিশন হয়, পাই থেকে 3π/2 যদি এরকম একটা কেস হয়, একটা কেস বলে দিলে বাকি কেসগুলো কিন্তু ইজি লাগবে। আমি প্যারাবোলাটা বলে দিচ্ছি, পরেরগুলো নিজেরা বাড়িতে একটু ভেরিফাই করে দেখবে যে কী ঘটনাগুলো ঘটছে। আর যদি বলো আমি তাহলে এখানে ক্লাসই করাবো, যদি ইন্টারেস্ট লাগে। যদি ইন্টারেস্ট না লাগে যে স্যার এগুলো অযৌক্তিক করেছে, আমাদের তো সময় নেই, আমরা না দেখলেও চলবে, সেটার উপর ডিপেন্ড করছে। তাহলে হোয়েন থিটা ইনক্রিজ কত, পাই থেকে 3π/2 এরকম একটা জায়গায় আমি একে ইনক্রিজ করাচ্ছি। তাহলে পাই থেকে 3π/2 কসের আমি ব্যাপারটা বলি, তাহলে পাই মানে এইখানে পাই আসছে, হ্যাঁ, আর 3π/2 মানে থার্ড কোয়ার্ডিনেট যাচ্ছে। থার্ড কোয়ার্ডিনেটে কস কি পজিটিভ তো নাকি, অল সাইন নেগেটিভ, থার্ড কোয়ার্ডিনেটে কসটা নেগেটিভ। তার মানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস কস থিটা। ঠিক আছে, তাহলে থার্ড কোয়ার্ডিনেটে কসের ব্যাপারটা হচ্ছে যে এই রেঞ্জের মধ্যে পাই থেকে 3π/2তে যদি ইনক্রিজ করা হয়, এই পাই থেকে 3π/2, আচ্ছা পাই টু 3π/2 মানে কি ভুল বলছি নাকি? দেখো 3 × পাই
বাই 2, তাহলে 1.5 পাই, তাহলে 1.5, হ্যাঁ থার্ড কোয়াড্রেন্টই আছে, ঠিক আছে। বলো কি হবে? মাইনাস হয়ে যাবে কসটা, মানে কসটা সাইন হয়ে যাবে, সাইন। এখানেও দেখবে ওইটা কি আসবে, এল ইকুয়াল টু আর একটা কন্ডিশন হয়েছিল, দেখো এই যে মানে এখানে বলছে যত মানে আরটা কি হয়ে যাবে, ডিক্রিজ করে যাবে, মানে যদি ঘুরিয়ে লিখি তাহলে আর বাই এল 1/1 প্লাস কস থিটা, তাহলে থিটা যত ডিক্রিজ করবে, ঠিক আছে, মানে থিটা তো ইনক্রিজ করলো, সরি এটা এই পর্যন্ত পাই ছিল, পাই থেকে 3π/2, তাহলে থিটা ইনক্রিজ করছে, থিটা যত ইনক্রিজ করবে কসের ভ্যালু তত আস্তে আস্তে কি কমতে থাকবে, কন্টিনিউয়াসলি কমতে থাকবে। সেক্ষেত্রে কমতে কমতে কি হবে, এই ঘটনাটা কি ঘটেছিল, cos π/2 তে 0 চলে এসেছিল, তাহলে কমতে কমতে এটা তো আস্তে আস্তে 3π/2 থেকে এরকম যদি ঘটনা ঘটতে থাকে, তাহলে এই কেসটা হয়ে যাবে আর ইকুয়াল টু এল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু এল হলে সেই আবার একই কেস, আগের যেটা ঘটনা বলেছিলাম, এই যে এটা কি হয়েছিল, আর ইকুয়াল টু এল হয়েছিল, তাহলে এরকম একটা ঘটনা ঘটবে। আর একটা কেস আছে, থিটা যখন 2 পাই, থিটা টু 2 পাই, থিটা যদি 2 পাই হয় তাহলে ও এল বাই ইকুয়াল 1 প্লাস cos 2 পাই, cos 2 পাই ভ্যালু কত 1, তাহলে 2 আসছে, তাহলে এল বাই আর ইকুয়াল টু 2, তাহলে আর ইকুয়াল টু 2/L, এটা আসছে, এই ভুল লিখলাম তো, এটা এল বাই আর সমান 2, তাহলে আর বাই এল ইকুয়াল টু 1/2, তাহলে আর ইকুয়াল টু L/2 হচ্ছে, ঠিক আছে, আর সমান L/2, তাহলে আর ইকুয়াল টু L/2, আবার এটা কি হয়ে যাবে, ভার্টেক্স হয়ে যাবে, ঠিক আছে, এটা ভার্টেক্স ফর্ম করবে, প্যারাবোলার যে ভার্টেক্স ব্যাপারটা এখানে ফর্ম করবে। বেশ, আর একটা ইকুয়েশন হয়, এটা মাইনাস দিয়ে যে ইকুয়েশনটা হয়, হ্যাঁ, কারণ প্লাস মাইনাসটা মানে ভ্যারি মানে করে না আমাদের ইসেন্ট্রিসিটির ক্ষেত্রে, যখন আমাদের ইকুয়েশন এরকম থাকবে 1 মাইনাস cos থিটা, তাই না, তাহলে এই ক্ষেত্রেও আমরা এই যে চারটে কেস বললাম ওইভাবে দেখবো কি ব্যাপারটা ঘটছে। এখানটা ইসেন্ট্রিসিটি 1 আছে। বেশ, এবার বাকি যে ফর্ম ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স আছে, এটা ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্সটা বলি, কারণ ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন অনেক সময় ফাইন করতে দেয়, তাহলে একটা যদি আমি এখানে বলে দিতে পারি ঠিকঠাক বুঝিয়ে, বাকি যে কনিকগুলো আছে মানে হাইপারবোলা প্যারাবোলা ওইগুলো তোমরা নিজেরা বুঝে নিতে পারবে যে আলটিমেট ওইগুলোর ক্ষেত্রে কী কী ঘটছে। তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, তাহলে এই যে ফিগার একটা এখানে আঁকতে হবে ডাইরেক্ট্রিক্সটা বোঝাতে গেলে, এখান দিয়ে হয়ে যাবে, আগের ছবিটাতে হয়ে যাবে। এই যে ডাইরেক্ট্রিক্স বলতে এই যে এস থেকে যে জেডের ডিস্টেন্সটা, এটাকে ডাইরেক্ট্রিক্স বলা হয়, ঠিক আছে। তাহলে এস জেডটাকে আমরা কি বলছি, ডাইরেক্ট্রিক্স। তাহলে আর কস থিটা আমরা কি লিখবো, এখানে আর কস থিটা সমান লিখবো, ছবিটা একবার দেখা, এখানে একটা ব্যাপার আছে, ডাইরেক্ট্রিক্সটা দেখাতে গেলে ছবিটা একটু চেঞ্জ করতে হবে, এটা ইনিশিয়াল লাইন, আচ্ছা এইখানে একটা পয়েন্ট আমি নেব পি, এখান থেকে এটা রেডিয়াস ভেক্টর, এটা ফোকাস, আচ্ছা এইদিকে ফোকাসটা, বেশ, আর কার্ভটা এইভাবে থাকলো। তাহলে এই যে লাইনটা যেটা ফোকাস দিয়ে পাস করছে, ডটের করে লিখলাম, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর এই লাইনটা, এটা এই পয়েন্টটা হচ্ছে জেড, মানে এস জেডটা ডাইরেক্ট এদিকে, এক্সটা এদিকে নেওয়া হচ্ছে, হ্যাঁ এদিকে না দিকে এদিকে দেওয়া অসুবিধা কিছু নেই, মানে আমি ফিগারটা যেভাবে আঁকবো তার উপরে এক্সটা ইনিশিয়াল লাইনটা এইভাবে এইদিকে হচ্ছে, ঠিক আছে, এই ডাইরেকশানে ইনিশিয়াল লাইনটা আছে এই ডাইরেকশানে, তাহলে এই যে এল আর এটা হচ্ছে এল ড্যাশ, আর এইটুকু এইটাকে তো এল হচ্ছে সেমিলেটার রেক্টাম। বেশ, তাহলে আর কস থিটা সমান আমরা কি লিখবো, এল, এটাই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ এই যে অ্যাঙ্গেলটা আছে 90 ডিগ্রি, এই সাইন কস থিটা সমান কি, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাই তো, তাহলে ভূমি মানে কোনটা, এস জেড বাই অতিভুজ মানে এস পি, ঠিক আছে। এবার এস জেড এখান থেকে কস থিটা মানে আমি লিখতে পারি এল বাই আর, তার মানে এলটা হয়েছে কি এস জেড, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ এস জেড, আচ্ছা এস পিটা ঠিক আছে, নিচে আর হয়েছে, আর এস জেড এই ডিস্টেন্সটাকে আমরা এর সঙ্গে এইটা, আচ্ছা অ্যাঙ্গেলটা এইদিকে অ্যাঙ্গেল ত্রিভুজটা এরকমভাবে হবে না মনে হচ্ছে, এটা এটার সঙ্গে এটা ইকুয়াল আছে, এটা এল হচ্ছে, তাই তো, এস জেড হচ্ছে এল, বাস এলটা লিখলাম,
তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে অ্যাঙ্গেলটা যেহেতু এখানে আছে তাহলে বেস মানে অ্যাঙ্গেলের পাশের নিচের বাহুটাকে সবসময় আমরা ভূমি ভাববো, ঠিক আছে, বেসটা। এখানে এইটাই ট্রায়াঙ্গেল হচ্ছে, তাহলে এটা এইটা ইকুয়াল হবে, ঠিক আছে, এইটা আর এই ডিস্টেন্সটা ইকুয়াল হবে, তাহলে এল বাই আর এটা হয়ে গেল। এইবার এইটাকে আমরা কি বলবো, যে এল বাই আরটাকে কি বলবো, যে এল বাই আর ইকুয়াল টু কস থিটা, এটা কি ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বলবো আমরা, ঠিক আছে। মনে থাকবে তো যে কস থিটা ইকুয়াল টু এল বাই আর, এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স, মানে এল আর ফাইন্ড করলে এখানে কস থিটার জায়গায় বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো, বা থিটার ভ্যালু পেলেও ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স হয়ে যাবে। এবার বাকি যে কেসগুলো আছে ওগুলো আমি আর বলছি না, তোমরা বাড়িতে করবে, এই লেস দ্যান ওয়ান, ই গ্রেটার দ্যান ওয়ান, এই কেস দুটো বাড়িতে তোমরা দেখে নিও। আমি মেন জায়গায় আবার চলে যাই। তাহলে মেন এই জায়গাটা একটু বলার ছিল, বাকিগুলো একইভাবে হবে। আমি আবার কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো ইন জেনারেল আসে সেই টাইপের আমি কিছু কোশ্চেন আলোচনা করবো। হ্যাঁ, যদিও আজকে মনে হচ্ছে বেশি দূর হবে না। তা মেন যে কোশ্চেনটা সেটাই আগে ধরি, যে একটা যখন কার্ভ দিয়ে দেবে, ইকুয়েশন দিয়ে দেবে, তার যখন আমাদের পয়েন্টটা বার করতে বলবে, শুধু আমি সেই ধরনের কোশ্চেনটাই নিচ্ছি আগে, কারণ বেশি ওই যে কোশ্চেনগুলো আছে তোমরা নিজেরাই পারবে। বলছে ফাইন্ড দ্য পয়েন্টস অন দ্য কনিক 15 by r equal to 1 minus 4 cos theta আর whose radius ভেক্টরটা কী নেবো আমরা, এখানে বলে দেওয়া আছে রেডিয়াস ভেক্টর ইজ 5 নিয়েছে। হ্যাঁ, তাহলে পয়েন্টটা আমাদের বার করতে হবে, মানে পয়েন্ট বার করা মানে আর থিটাটাকে বার করতে হবে। তাহলে এখানে বসিয়ে দেবো আর এর ভ্যালু, রেডিয়াস ভেক্টর মানে আর, সলিউশনে চলে যায়। আচ্ছা নিজেরা একটু করো ক্যালকুলেশন, কী হবে বলো। তাহলে আর ইকুয়াল টু 5, তাহলে 1 minus 4 cos থিটা, তার মানে 3 আবার লিখি 1 minus 4 cos থিটা, তার মানে 4 cos থিটা ইকুয়াল টু 1 minus 3 minus 2, তার মানে cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, তাই তো। এবার আমরা থিটাটা কীভাবে বার করবো বলো, থিটার ভ্যালু কী হবে। ইজি কোশ্চেন নয় কিন্তু এগুলো, মনে হচ্ছে ইজি, আর মার্কেটের বইয়ে অনেক সময় গন্ডগোল থাকে, সেই জন্য আমি এই জায়গাটার উপর ক্লিয়ার করবো বলে এই জায়গাটা ধরলাম আজকে, যে এখানটা কী কী করছে আমি জানি না, গন্ডগোল লাগালে কিন্তু ভুল হয়ে যাবে সব, একটা দুটো এরকম কোশ্চেন ভুল হলেই সব শেষ। cos থিটা মাইনাস হাফ, তাহলে থিটার ভ্যালু কী হবে বলো। ইন জেনারেল কি হয়, থিটা মাইনাস পাই হাফ কখন হয়, পাই বাই কত হয়, cos 60 তো π/3। হ্যাঁ, cos পাই বাই 3 তে কী হয়, হাফ হয়, হাফ। কিন্তু এখানে আছে মাইনাস হাফ। এবার কি করব, এখানে আরেকটা কথা আমি বলি, ওই জায়গাটা আমার বলা হয় না, এই কোশ্চেনটা এলো বলে আমার মনে পড়লো, কোশ্চেনটা না আসলে কিন্তু মনে পড়তো না। আমরা ইন জেনারেল কী করব, এই যে থিটার রেঞ্জটা, হ্যাঁ থিটার রেঞ্জটা আমরা কী নিতে পারি, এই 0 থেকে নিয়ে 2 পাই, হ্যাঁ এরকম একটা নিতে পারি, আর একটা নিতে পারি মাইনাস পাই লেসার ইকুয়াল টু থিটা লেসার ইকুয়াল টু পাই, এই দুটো রেঞ্জ আমরা নিতে পারি, বুঝতে পারলাম। এইরকম যে কোনো দুটো রেঞ্জ আমি নিতে পারি, বেশ এই জায়গাটা বললাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ, এইরকম দুটো রেঞ্জ আমি থিটার রেঞ্জটা আমরা এইভাবে নিতে পারি, টেকেন করতে পারি, কারণ আমি আগেই বলেছি যে দুরকমভাবে পোলারকে দুরকমভাবে রিপ্রেজেন্ট করা যায়, পোলারের কোনো পয়েন্ট কিন্তু ইউনিক নয়। তাহলে মাইনাস পাই থেকে পাই, আর এটা 0 থেকে 2 পাই। এইবার এখানে আমরা কোন ভ্যালুটা নেবো বলো, cos থিটা হচ্ছে মাইনাস, তাহলে কি চুজ করবো, কোন ভ্যালুটা আমরা নেব। π থেকে π/3 বাদ দিতে হবে। ভেরি গুড, কেন, কারণ নেগেটিভ আছে, নেগেটিভ ভ্যালু cos নেগেটিভ কোথায় হয়, এখানে হতে পারে, থার্ডে, এখানে হতে পারে, সেকেন্ডে আর থার্ডে, এই দুটোতে হতে পারে। তার মানে এই পয়েন্টটা কোথায় লাই করছে, π/3 তো ফার্স্ট কোয়াড্রেন্টে, তাই না, তাহলে এটা ভুল হয়ে যাবে। আর অলরেডি আপনি মাইনাসও আছে, তার মানে এই দুটো জায়গায় আমাদের ভ্যালুটা নিতে হবে। তাহলে পাই থেকে যখন আমরা এই কোয়াড্রেন্টে নেব, তখন পাই থেকে বাদ দিয়ে দেবো এটা, তাহলে পাই মাইনাস π/3, তার মানে 3 পাই বাই মাইনাস পাই, তার মানে 2 π/3 আছে, তাই তো। এই ক্যালকুলেশনটা এখানে লিখে দিই, 2 π/3, তাহলে এটা একটা পয়েন্ট হবে, থিটার ভ্যালু 2 π/3। আর যখন থার্ড কোয়াড্রেন্টে যাব তখন কি করব, তাহলে এই পর্যন্ত কত পাই, ভালো বুঝতে হবে, এই পর্যন্ত পাই তো, আর আলটিমেট ভ্যালুটা কত, এটা π/3, মানে আলফাকে আমি নিচ্ছি π/3, তাহলে আমাকে তো এই পাই প্লাস আলফাটা বার করতে হবে। ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমাদের হয়ে গেছিলো কি মাইনাস করতে হয়েছে, যেহেতু এই এত রেঞ্জ এসে বিয়োগ করতে হয়েছে,
ঠিক আছে, এই কোয়াড্রেন্টের জন্য। তার মানে এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের পাই/পাই/3 করতে হবে। তার মানে পাই+পাই/3 কত হবে, পাই প্লাস, এখানে যদি বসাই কোথায় দিলাম আলফাটা, কোথায় দিলাম, এই যে এই জায়গাটা, তাহলে পাই+পাই/3, তার মানে 3 পাই প্লাস পাই 4 পাই/3, তার মানে আরেকটা যেটা থিটার ভ্যালু হবে 4 পাই/3। এবার অপশানে হয়তো থাকবে কীরকম, যে 5 পয়েন্ট আমাদের বার করতে বলেছে। এই যে পয়েন্টস কথা বলা আছে মানে কি, পয়েন্টস মানে প্লুরাল ফর্ম আছে, তার মানে দুটো পয়েন্ট হবে। সেই জন্য আমি বারবার বলেছি প্রথম থেকে যে পোলারের কোনো পয়েন্ট কিন্তু ইউনিক নয়, ওটা অন্যভাবে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে 5 একটা হচ্ছে 2 পাই/3 একটা হবে, একটা পয়েন্ট হবে, আর একটা হবে 5 একটা 5,4 পাই/3। এবার অপশানে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই আমরা সেটাকে আনসার করবো। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে এবার আমি নেক্সট কোশ্চেন দিচ্ছি, এবার এটা বলবো তোমরা। তাহলে জায়গাটা ক্লিয়ার হলো তো? এইটা কিন্তু গন্ডগোলটা হয় এই জায়গায় এসে, এই থিটাটা করতে গিয়ে। বলো সবাই, যে আমি নাহলে আবার ধরবো এটা, কারা কারা আছে দেখি লাইনে। যেমন বলো বা বাকিরা বলো কিছু, এটা ক্লিয়ার হলো কি? বেশ, আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি, অত আর সময় দেওয়া যাবে না। কোশ্চেন নাম্বার 2। এবার যেমন রেডিয়াস ভেক্টর ছিল, এবার আমি ভেক্টরের অ্যাঙ্গেলটা এখানে নোন করে দিই। হ্যাঁ, ফাইন্ড দ্য পয়েন্ট, এখানে কিন্তু বলে দিচ্ছি ফাইন্ড দ্য পয়েন্ট, এই জায়গাটা আমি পয়েন্ট বলছি না, ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য কনিক, কি কনিকটা, 3/r ইকুয়াল টু 1 প্লাস 2 cos থিটা, হোয়ার বা হুজ রেডিয়াস, এই ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বলতে হবে, হুজ কি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল ইজ পাই/3 নিলাম। তাহলে আমরা পয়েন্টটা বার করবো। এখানে কিন্তু এটা যেহেতু ফিক্স করে দিয়েছে, তার মানে সিঙ্গুলার, মানে সিঙ্গেল পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার ওরকম ডবল আসবে না। তাহলে কোনো একটা অপশানে হয়তো দেখা যাচ্ছে দুটো থিটা বা আরের রকম ভ্যালু হয়তো দিয়ে দেবে, যাই হোক এটা দিতে পারে। বেশ, তাহলে এটা আমরা বার করবো কীভাবে, আর থিটার ভ্যালুটা এখানে বসিয়ে দিলে কত হবে, যে 3/r ইকুয়াল টু 1 প্লাস 2 cos পাই/3। তাহলে 1 প্লাস 2 cos পাই/3 মান কত, হাফ। তাহলে 1 প্লাস 1 এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তার মানে এখান থেকে আমরা 3/r ইকুয়াল টু কি লিখবো, r ইকুয়াল টু 3। তাহলে রেডিয়াস 3 পেয়ে গেলাম। আচ্ছা, এটা কিছু ভুল লিখলাম, 3/2 হবে স্যার। 2 তো, তাহলে r ইকুয়াল টু 3/2 হবে 2, তাহলে পয়েন্টটা হচ্ছে, তার মানে পয়েন্টটা হলো r থিটা। তাহলে 3/2 আর থিটার মান হচ্ছে বলাই আছে পাই/3। রেডিয়াস ভেক্টরের অ্যাঙ্গেলটা বলে দিলে কিন্তু ইজি, তাই না? কিন্তু আরটা বলে দিলেই সমস্যাটা হচ্ছে। তাহলে এটা একটা হলো। আর একটা আমি এইটা দেখি, ইন্টারেস্টিং কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 3। মানে এত মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো এক্সামের সামনে মানে ফেস করতে হলে না, ওইখানে কনফিউশনের মানে যে এত সে কনফিউশনে পড়ে যাবে। রাইট ডাউন দ্য পোলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন x ইকুয়াল টু 0। কে বলবে, পারবে? বলো। আমি করি নাকি? কোশ্চেনটা কিন্তু একটু কিছুই নয়, কিন্তু সামনে হঠাৎ করে চলে এলে এগুলো সমস্যা ফেলে। তাহলে x ইকুয়াল টু 0 আছে। হ্যাঁ, তাহলে আমরা কি পুট করি, যে x ইকুয়াল টু r cos থিটা লিখি না পোলারের ক্ষেত্রে। তার মানে x এর ভ্যালু 0, তাহলে r cos থিটা 0 হয়ে যাচ্ছে। তাহলে r তো 0 নয়, তাহলে cos থিটা 0 হবে। তাহলে cos কোথায় কোথায় 0 হয়, 2n প্লাস 1, তারপরে কি হয়, cos পাই/2 তো 0 হয়। তাহলে তার পাই/2 এর সঙ্গে আবার আমরা যদি গ্রাফটা দেখি, cos পাই/2, তার মানে cos 0 তো 1। তাহলে এখান থেকে আমি শুরুটা করি, গ্রাফটা আছে বুঝিয়ে দেবো কেন কোথায় 0 হচ্ছে। এটা ঠিক হলো না, এখানটা এরকম যাবে, একটু নাম তো এখানটা, এই ছবিটা থাকার জন্য গন্ডগোলটা হচ্ছে, বাদ দিয়ে দিলাম এখানটা। তাহলে এখানে 0, এটা 1। এবার এইখান থেকে এটা কোনো কত, আচ্ছা এনের ভ্যালুটা বলে দিই, n ইকুয়াল টু 0 প্লাস -1 প্লাস -2,
এইটা হবে যেহেতু আমি ওদিকটা করছি না, প্লাস মাইনাস থ্রি, আমি প্লাসগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি। বেশ, তাহলে এটা হচ্ছে পাই বাই টু, তাহলে 1 ইন্টু পাই বাই টু হলো। তারপর আবার এখানে পাই বাই টু, তাহলে পাই বাই টু তাহলে 2 ইন্টু পাই বাই টু। তারপর এখানে আবার কত, এই যে আবার এটা পাই অ্যাড হবে পাই বাই টু, তাহলে এখানে কত হচ্ছে 3 পাই বাই টু। আচ্ছা ঠিক লিখছি তবে পাই বাই টুতে 0, তারপরে আবার এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু 1 পেয়েছি, তাহলে 2 পাই বাই টু মাইনাস 1 হয় না, এই বরাবর -1 আর এই বরাবর সব +1 যাচ্ছে, মানে বাউন্ডেড কার্ভটা cos x বা sin x এইভাবে বাউন্ডেড, ঠিক আছে, এইভাবে বাউন্ডেড হয় +1 থেকে -1 এর মধ্যে, সেই জায়গাটা আমি বলছি। তাহলে এখানে হলো 3 পাই বাই টু, আবার এখানে কত, আবার পাই বাই টু, তার মানে এটা 4 ইন্টু পাই বাই টু। তারপরে এই জায়গাটা বললাম কত, 4 ইন্টু পাই বাই টু, তাহলে এখানে আবার আসছে পাই বাই টু, তার মানে 5 পাই বাই টু, এই পয়েন্টটা 5 পাই বাই টু। সিমিলারলি আবার এখানে আসবে, এখানটাতে আবার 0 হচ্ছে, তার মানে 6 পাই বাই টু। বেশ, এবার এখানে 2n প্লাস 1 মানে কি অডগুলো, তাহলে এনের ভ্যালু যখন আমরা 0 নেবো তাহলে পাই বাই টু, সেখানে 0 হচ্ছে, এই যে 1 নিলে 2 প্লাস 1 3 পাই বাই টু, এই যে 3 পাই বাই টু গেল, এই যে 3 পাই বাই টু, তাহলে পাই বাই টুটা একটু বলো 5 পাই বাই টুটা একটু ভুল লাগছে মনে হচ্ছে। 5 পাই বাই টু এর পরে ওটা 1 পাই বাই টু, 2 পাই বাই টু, 3 পাই বাই টু, 4 পাই বাই টু, 5 পাই বাই টু, এই তো 5 পাই বাই টুতে 5টা কোথায় নিলেন? ও 5 পাই বাই টুতে 0 হবে, তাহলে এইখানটা 5 পাই বাই টু, সরি এই পয়েন্টটা মিস হ্যাঁ এখানে হবে। এইটা 5 পাই বাই টু, হ্যাঁ, হ্যাঁ। গন্ডগোল হয়ে গেছে। তাহলে দেখো যেগুলো অড পয়েন্ট, যে পয়েন্টগুলো অড, মানে অডগুলো এনের ভ্যালু এই জায়গাটা তো অড, 2n প্লাস 1 তো অড, তাহলে অডগুলোতে 0 আসছে না, মানে পয়েন্ট এক্স অক্ষের উপরই আছে, উপর দিকে যাচ্ছে, উপর দিকে গেল, এটা তো ওয়াই অ্যাক্সিস, এটা +1 এটা -1, তাহলে যে পয়েন্টে আমাদের অডগুলোর ক্ষেত্রে সাইনের ভ্যালু কসের ভ্যালু কি 0 আসছে না, সেটাই বললাম। তাহলে এই কস থিটাগুলো 0 মানে এইটা, আর এনের ভ্যালু এইটা হয়ে গেল পোলার ইকুয়েশন অফ দ্য লাইন এইটা। এবার এইটাকে আমরা কি লিখবো, যে লিখতে পারি x = 0, কি বলবো, ইজ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পোল, এই যে এটা তো পোল, এটাকে আমরা ইনিশিয়াল লাইন ভাবছি, এটাকে পোল হিসাবে নিচ্ছি, তাহলে পাসিং থ্রু পোল, পোলারে যদি বলছি তাহলে অরিজিনটাকে আমরা কি বলতে হবে, ভালো করে বুঝতে হবে এটা, যে পাসিং থ্রু পোল অ্যান্ড কি হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ইনিশিয়াল লাইন। এইটাকে বুঝতে পারলে নাকি, ইনিশিয়াল লাইনের উপর পারপেন্ডিকুলার, তাহলে x = 0 হলে y = কি লিখি, কনস্ট্যান্ট লিখি না, তাহলে y গুলো এরকম কনস্ট্যান্ট যদি হয়, y এর ভ্যালু সরি x = 0, তার মানে পয়েন্ট x অক্ষের ওপর আছে। এইবার এখান থেকে পোলারের কেসটা কি হলো, এরকম একটা এলো, তার মানে পারপেন্ডিকুলার টু দ্য ইনিশিয়াল লাইন x = 0, পোলার দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করলাম cos θ = এটা, তাহলে পারপেন্ডিকুলার টু দ্য ইনিশিয়াল লাইন, এটা তো এইভাবে পারপেন্ডিকুলার টু দ্য ইনিশিয়াল লাইন তো বলা যাবে, এই পয়েন্টগুলো আমরা 0 হচ্ছে, এই পয়েন্টগুলো কেউ বলতে পারবে এটা, বলো কেউ, আচ্ছা যদি আমি ওইভাবে রিপ্রেজেন্ট করি, যে পোলারে যদি যায়, তাহলে এই লাইনটা x = 0, তাহলে এটা রেডিয়াস ভেক্টরটা কি আছে, আরটা তো নট ইকুয়াল টু 0, তাহলে পাসিং থ্রু পোল হচ্ছে, তাহলে x = 0, আচ্ছা আর সমান কি হয় দেখি, এখান থেকে আর সমান কি লিখতে পারি, 0/cos θ, তাহলে এটা 0/0 ফর্মে চলে আসছে, 0/0 ফর্ম মানে ইনফিনিটি, তাহলে আর ইনফিনিটি যাচ্ছে। আচ্ছা এটা আমি আপাতত এটা বলছি, কনসেপ্টের জায়গাটায় পরে বলবো, হ্যাঁ এটা অ্যান্সার আছে, হ্যাঁ পারপেন্ডিকুলার টু দ্য ইনিশিয়াল লাইন, ঠিক আছে, আমি পরে বলে দেবো, পরের ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। ইনিশিয়াল লাইনটা বুঝতে পারলাম না। আরে ইনিশিয়াল লাইন তো প্রথমেই বললাম, প্রথম ছিল না নাকি, পারপেন্ডিকুলার টু ওই জায়গাটা ক্লিয়ার হলো না। হ্যাঁ ওই জায়গাটাই তো বললাম, আমারও ক্লিয়ার হচ্ছে না, ওই অ্যান্সারটা ওটা দিয়েছে, বুঝতে পারলাম, এইটা পোল, ঠিক আছে স্যার, ঠিক আছে। অ্যান্সারটা দেওয়া আছে, কিন্তু আমার ক্লিয়ার হচ্ছে না যে ওই জায়গাটা আমি কি বলবো, আমি একটু ভাবনা চিন্তা করে তারপর বলবো, হ্যাঁ এটা আনএক্সপেক্টেড কোশ্চেন ছিল, আমি বললাম অ্যান্সারটা ওইভাবে আছে। বেশ, এটা পোল হলো, আর এইটাকে বলছি ইনিশিয়াল লাইন। এবার x = 0, আমরা y সমান কনস্ট্যান্ট লিখি না, তাহলে এই যে লাইনটা আমার মনে হচ্ছে এই কনসেপ্টটাই হবে, দেখো y সমান কনস্ট্যান্ট মানে আমি সাপোজ যদি এটাকে কার্টেসিয়ানই ভাবি,
তাহলে এই লাইনটা এর উপর পারপেন্ডিকুলার হচ্ছে না? দেখো এটা তো আমরা লিখি এক্স ইকুয়াল হচ্ছে। টু ওয়াই সমান কনস্ট্যান্ট, তাহলে ওয়াই এর একটা ভ্যালু পাবো আমরা। আমি যদি এটাকে ওয়াই অক্ষই ভাবি, তাহলে এমনি ইন জেনারেল হয় না, কিন্তু এইভাবে আমি কনসেপ্টের জায়গায় বলছি এক্স ইকুয়াল টু 0 এর জন্য বলছি, হ্যাঁ, অন্য কনসেপ্ট দিয়ে বলছি না। তাহলে এক্স ইকুয়াল টু 0 ওয়াই মানে কনস্ট্যান্ট, এরকম একটা কন্ডিশন দিয়ে বলতে চাইছি। তাহলে ওয়াই এর একটা ভ্যালু যদি হয়, তাহলে ওয়াই একটা এরকম একটা কনস্ট্যান্ট আকার স্ট্রেট লাইন হবে, তাহলে এই লাইনটা কি এর উপর পারপেন্ডিকুলার হচ্ছে না, সেটাই বলতে চাইছি। এটাই হতে পারে, আর আদার্স কোনো আমার কোনো পোলারের সঙ্গে কার্টেসিয়ানটাকে বলছে না, এইটাকে আমার মনে হয় এটাকে ধরেই বলছে ব্যাপারটা। হ্যাঁ, বুঝতে পারলাম? ঠিক আছে। ঠিক আছে, আরেকটা হোক নাকি? করেন আরেকটা। এই গ্রেটেস্ট আর স্মলেস্ট রেডিয়াস ভেক্টর দিয়ে একটা কোশ্চেন আছে, ওই কোশ্চেন একটা ধরি, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের 90% কভার মোটামুটি বলা যেতে পারে, মানে এমসিকিউ এর জন্য বলছি আমি। তাহলে কোশ্চেন নাম্বার 4 বলছে নেচার অফ দ্য কনিকের পর, আচ্ছা নেচার অফ দ্য কনিক তো পারবো সবাই নাকি? এটা একটু কোশ্চেন দিয়ে একটা বলে দিই। হ্যাঁ, আর সমান আছে 5/3 - 4 cos থিটা। তাহলে এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো? তাহলে 1/r কি লিখতে পারি? 3 - 4 cos থিটা, মানে নেচার অফ দ্য কনিক যখনই বলবো L/r, এটা স্ট্যান্ডার্ড ফর্ম 1 ± ই, সরি এটা ই cos থিটা, এই ফর্মেটে আনতে হবে। হ্যাঁ, আর লিখি এই আর হবে না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। হ্যাঁ, এই ফর্মে আমাকে নিয়ে যেতে হবে। তার মানে কি এই ইকুয়ালটির পরে এই জায়গাটাকে 1 করতে হবে, আর কোনো কাজ নেই, এইটাকে 1 করতে পারলেই হয়ে যাবে। তাহলে দেখো এটাকে সাজিয়ে নিলে এটা বাই 5 হচ্ছে, তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 5/r ইকুয়াল টু 3 - 4 cos থিটা হলো। তাহলে এখানটাতে আবার 1 করলেই হয়ে যাবে, তার মানে 3 দিয়ে ডিভাইড করবো। তাহলে ই সমান কত, এর সঙ্গে এটা কম্পেয়ার করলে ইকুয়াল টু প্লাস হোক মাইনাস হোক ওগুলো কোনো ম্যাটার করে না। তাহলে ই এর ভ্যালু কত 4/3, এই মাইনাসটা নিলে হবে না কিন্তু। তাহলে 4/5 গ্রেটার দ্যান 1, তাহলে এটা কি হয় হাইপার বলা নাকি? তাহলে এটা হয়ে গেল, এই কেসটা হলো। আর গ্রেটেস্ট রেডিয়াস ভেক্টর দিয়ে একটা করিয়ে দিই, তাহলে মোটামুটি এখানকার ভ্যারাইটিটা হয়ে যাবে। আর গ্রেটেস্ট রেডিয়াস ভেক্টর আর স্মলেস্ট রেডিয়াস ভেক্টর দুটো কন্ডিশন দিয়ে দেয়। আমি যখন ওই সলিউশন করাবো তখন আবার ওই জায়গায় বলবো, আজকে অত আর টাইম দিতে পারছি না। বলছে অন দ্য ইলিপসটা কি, আর ইকুয়াল টু 21/5 - 2 cos থিটা। বলছে ফাইন্ড দ্য পয়েন্ট উইথ দ্য গ্রেটেস্ট রেডিয়াস ভেক্টর। এখানে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, উইথ দ্য গ্রেটেস্ট রেডিয়াস ভেক্টর, ঠিক আছে? ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য গ্রেটেস্ট রেডিয়াস ভেক্টর, সলিউশন। একটু বেশি করে পড়াচ্ছি কারণ সিলেবাসটা আমাকে শেষ করতে হবে, এখনো 11-12 এর জন্য কিছুই পড়াতে পারলাম না সেইভাবে। তো যখন গ্রেটেস্ট রেডিয়াস ভেক্টর ব্যাপারটা বলবে, আমি কনসেপ্টের জায়গাটা আগে বলে এসেছি, সেই জন্য এই জায়গাটা বলতে আমার অতটা অসুবিধা হবে না। তাহলে এই গ্রেটেস্ট হবে কখন, যখন টোটাল নিচেটা স্মলেস্ট হতে হবে। ভালো করে বোঝো, যখন আর গ্রেটেস্ট হোয়েন 5 - 2 টোটালটা মানে পুরোটা কী হয়ে যাবে, স্মলেস্ট। এবার এইটা স্মলেস্ট কখন হবে, এ যখন গ্রেটেস্ট হবে, মানে 2 cos থিটা ইজ এ স্মলেস্ট কখন হবে, যখন 5 থেকে এটা ম্যাক্সিমাম আমি বিয়োগ করতে পারবো। তাহলে এই 2 cos থিটা কী হবে, ম্যাক্সিমাম। ঠিক বলছি? দেখো ঠিক বললাম কি ভুল বললাম? কেউ কিছু বলছে না। তাহলে cos থিটার ভ্যালু কি হয়, এই জায়গাটা যদি আমি cos থিটা 1 ঠিক আছে ধরি, স্যার। cos থিটা যদি 1 ধরি, cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, 1 তো, তাহলে থিটা কত হবে, 0 হবে, তাই না? কারণ এখানে মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এই জায়গাটা বুঝতে হবে। তার মানে থিটাটাকে আমাকে কত নিতে হবে, 0 নিতে হবে, তবেই আমি ম্যাক্সিমাম ভ্যালু, মানে cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, -1 থেকে 1। তাহলে একে যদি ম্যাক্সিমাম হতে হয়, তার মানে এই থিটাটাকে, এই cos থিটাকে ম্যাক্সিমাম হতে হবে, তার মানে এই cos থিটা কত হয়ে যাবে, 1 নিতে হবে। তাহলে 2 - 1 হয়ে যাবে, তাহলে 5 - 2 আসবে, তার মানে 3 আসবে। এই জায়গাটা 3 নিতে হবে, তবেই এটা কি আসবে, গ্রেটেস্ট আসবে। বেশ, তাহলে থিটার ভ্যালু কত হলো, 0 হলো, ঠিক আছে? তাহলে পয়েন্টটা কি হয়ে যাবে, আর থিটা। তাহলে আরটা কত হলে এবার দেখি এখানে বসিয়ে, তাহলে আর ইকুয়াল টু 21/5 - 2, তাহলে 21/3, তাহলে 7। তাহলে 7 যদি হয়ে যায়, তাহলে এখানে আমরা ইজিলি বেরিয়ে যাবে
তাহলে আর হচ্ছে থিটা পয়েন্টটা নিতে হবে, তাহলে 7 ইন্টু 0, তাই তো? বোঝা গেল? বুঝতে পারলাম। এবার স্মলেস্টের কেসটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, মানে আর কে যখন মলেস্ট হতে হবে তার মানে নিচে থেকে গ্রেটেস্ট হতে হবে। আবার এই জায়গাটা গ্রেটেস্ট কখন হবে? যখন এ স্মলেস্ট হবে। তাহলে cos থিটা স্মলেস্ট কখন হয়? -1। তখন সেক্ষেত্রে পাইটা কত নেবো? থিটাটা মাইনাস পাই নিয়ে নেবো। থিটা হলে তখন কি cos পাই তো -1 হয়। আমি এই কেসটাই বলছি, এটা এখানে পয়েন্টটা কি হবে? তাহলে এখানে হবে না, কন্ডিশন যদি দেওয়া থাকে। কি কন্ডিশন? কোনো কন্ডিশন দেওয়া থাকবে না, যদি কোনো কন্ডিশন এটাই থাকবে, গ্রেটেস্টটাকে মলেস্ট করা থাকবে, আর কিছু কন্ডিশন থাকবে না। পাই নিলেই হবে। হ্যাঁ, cos ম্যাক্সিমাম কখন হবে? তখন cos মিনিমাম কখন হবে? cos থিটা এটা যদি মিনিমাম হবে তবেই তো এই টোটাল টার্মটা ম্যাক্সিমাম হতে পারবে, কারণ কিন্তু মাইনাস করা হচ্ছে। তাহলে cos থিটা মিনিমাম কোথায়? যে -1 হলে। আর cos -1 কখন হয়? থিটা সমান পাই হলে। তবে আরেকটা ভ্যারাইটি হয়, এখানে থিটাটা দুরকম কেসে -1 হয়। এবার সেই কেসটা যদি অপশন ওইভাবে থাকে তখন ওইটা চুজ করবো। এটা আরেকটা কোশ্চেন করা হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি একটু বললেন না -পাই থেকে পাইয়ের মধ্যে একটা বললেন, আর একটা 0 থেকে 2 পাই। যায়। আমি সিম্পল এই মুহূর্তে আমি আর বেশি ডিটেলে যাচ্ছি না, ব্যাখ্যা আমি ছেড়ে দেবো ক্লাসটা। স্মলেস্ট দিয়ে জাস্ট বোঝানোর জন্য এটা করলাম, বুঝতে পারলাম? তাহলে আর এর ভ্যালুটা কি হবে এখানে? তাহলে r = 21/5 + 2, তার মানে 7, কারণ এখানে পজিটিভ -1 ইনটু মাইনাস প্লাস ইনটু 2, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 3। তাহলে তখন এই মানে পয়েন্টটা হয়ে যাবে 3 পাই, বুঝতে পারলাম? রেডিয়াস ভেক্টরটা 3 হয়ে যাচ্ছে না? এই গেল এই চ্যাপ্টার। হ্যাঁ, মেন বিষয়বস্তু। এবার তোমরা প্র্যাকটিস করবে, আমি দু একটা কোশ্চেন গ্রুপে এবার দেবো। তো পোলার ইকুয়েশন হয়ে গেল, আগে আমি এই ভিডিওতে বলে দিই। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বোঝানো হয়ে গেছে। তাহলে মোটামুটি থাকলো এখানকার মধ্যে মেন জায়গা ওই পোলার যে একটা আছে না, ওই জায়গাটা আছে একটু। আর ট্যানজেন্ট নর্মালটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ানো হয়েছে, ওটার কনসেপ্ট এখন লাগবে। তাহলে আরেকটা ভিডিও দিলে মোটামুটি 2D কমপ্লিট হয়ে যাবে। তা জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রিটা ভালো করে দেখতে হবে, ওখানে ডিটেলসে সব কিছু, কোনো কিছু বাদ নেই, ওখান থেকে যাই আসুক কোশ্চেন হয়ে যাবে। হ্যাঁ, কোনো সমস্যা হবে না। ওই ভিডিওটা আমি আপলোড দেবো, ওই ভিডিওটা কিন্তু দেখতে হবে, কারণ এই চ্যাপ্টারের জায়গাগুলো ক্লিয়ার করে দিলাম। এবার ওইটা ক্লিয়ার করে দিয়েছি কারণ আমি MCQ এখান থেকে জিওমেট্রি থেকে যেন একটা কোশ্চেন না ভুল হয়, আমি এই জায়গাটা জোর দিতে চাইছি। কোনো জায়গায় জোর দিতে চাইছি তা নয়, কারণ চাইছি না সেটা নয়, কিন্তু এগুলো কনসেপ্টের জায়গা বললাম, সামান্য কনফিউশন থাকলে কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য এই জায়গাগুলো ক্লিয়ার করে বোঝাচ্ছি হাতে সময় নিয়ে। কারণ ওই LPP নিউমেরিক্যাল এগুলো কিচ্ছু না, এগুলো ধরবো সারবো, এগুলো এক দিনে একটা করে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, ওটা কোনো সমস্যা নয়। কিন্তু এই জিওমেট্রি ক্যালকুলাস যা পড়াচ্ছি ওইগুলো যেগুলো আগে পড়িয়ে দিচ্ছি এগুলো মেন ব্যাপার, কারণ এগুলো ক্যালকুলেশনের জায়গা। আর বাকি যে পার্টটা পড়ে আছে ওখানে ক্যালকুলেশন লাগবে না, শুধুমাত্র কনসেপ্টের জিনিসগুলো একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। নিউমেরিক্যাল LPP আছে, আর কি আছে? ডাইনামিক্স। হ্যাঁ, ডাইনামিক্স তো আছে, ডাইনামিক্সের জায়গাটা আছে। আর ইয়েটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা গ্রুপ রিং ফিল্ডটা বাকি আছে। ওগুলো সব ক্যালকুলেশন, ওগুলো জাস্ট ওই কনসেপ্টের জায়গা, ওই জন্য ওইগুলো আমি ফেলে রেখেছি। এইগুলো ক্যালকুলেশনের জায়গা, প্র্যাকটিস করার জায়গা, এগুলো আমি ছেড়ে দিলাম। আর 2 দিন হলেই আমার কমপ্লিট হয়ে যাবে, শুধু ওই LPP আর ওইটা পড়ে থাকবে নিউমেরিক্যাল। আমি বলেছি এই মাসে শেষ করে দেবো 90%, তা 90%-এর শেষ করার মুখে আমি, ঠিক আছে? কিন্তু আমি ওই উল্টোপাল্টা করে শেষ করি না, ডিটেলস কি উল্টোপাল্টা করে শেষ করলাম, তাড়াহুড়ো শেষ করেছি কি বলো? কোনো কিছু তাড়াহুড়ো করে শেষ করলাম? থিওরি বুঝলাম, কোশ্চেন করালাম, যত রকম টাইপ হয় প্রত্যেকটা এইভাবে করাচ্ছি। এবার যেখানে থিওরি পড়িয়েছি কোশ্চেন করানো হয় না, ওইগুলো আরেকটা করে ভিডিও হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, রাখছি তাহলে। ওকে স্যার।